চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কম্পোজার, গিটার বাদক ও ইভেন্ট অর্গানাইজার মাহফুজ আলম শাহিন। শুভ সকাল, কেমন আছেন? অনেক ভালো আছি, শুভ সকাল আপনাকেও। জি, অনেক ধন্যবাদ। এটিএন পরিবারের সাথে আরো ভালো লাগছে। জি, আপনাকে পেয়ে আমরাও অনেক বেশি খুশি যে Thank সুন্দর you. কিছু গান শুনতে পারবে এবং সেই সাথে অনেক আলোচনা হবে। 90 দশকে বা 90s-এ গিটার তরুণ যারা ছিলেন বা গিটার পাগল যারা ছিলেন, সেখানে আপনি গিটার বাদক হয়েছিলেন। কাহিনীটা কি এবং শুরুটা কিভাবে হয়েছিল? কাহিনীটা আসলে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনই আমার গিটার প্রতি একটা ঝোঁক ছিল। আর আমাদের পারিবারিকভাবে আমার সেজ হয়ে গান করতো। আচ্ছা। ওনার নাম জাকির হোসেন। তো ভাইয়া যখন গান করতো তখন আমার ইমিডিয়েট বড় ওই ভাইয়া তবলা বাজাতো। তা আমি পাশে বসে থাকতাম, আমি কিছুই বাজাতে পারতাম না। তো তবলাটা মাঝে মধ্যে একটু টুকটুক করে বাজাতাম। তারপর এক বন্ধুর বাসায় গেলাম, গিটার দেখা। সেই গিটার আমি বললাম যে গিটারটা কীভাবে বাজায়। সেই গিটার দেখেই আমার সেই প্রথম অনুপ্রেরণা। তারপরে আমি একটা গিটার কিনলাম, কিনে আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ে আমি গিটার শুরু করলাম, শেখা শুরু করলাম। আসলে শখ থেকে নেশা, নেশা থেকে পেশা আর কি। তো যাই হোক, আচ্ছা, এই প্রথম গিটার 4 বছর কমপ্লিট করলাম। তারপর আমরা একটা ব্যান্ড করলাম। আমাদের ব্যান্ডের নাম কি ছিল? আমরা অ্যাজ দ্য ফাউন্ডার মেম্বার দিস ব্যান্ড স্টার্লিং। আচ্ছা। এবং আমাদের একটা গানও অ্যালবাম হিট করেছিল। আমরা প্রথম রেকর্ডিং যখন করি, আর তখনকার সময়গুলো একটু ডিফারেন্ট গিয়েছিল আসলে, সত্যি কথা। যখন ব্যান্ড করতাম, মনে করেন একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করলাম, একটা করব, তখন আমাদেরকে ড্রামস অ্যারেঞ্জ করতে হতো, গিটার অ্যারেঞ্জ করতে হতো। তো এই দেখা গেল যখন শ্রুতি স্টুডিও থেকে অ্যাম্পলিফায়ার নিয়েছি, মোহাম্মদপুর থেকে সাউন্ড সিস্টেম নিয়েছি, এরকম করে তখন আসলে অনেক। আর তারুণ্যর যে প্রজন্মটা, মানে যে আমরা যে যখন ব্যান্ড করেছি, ওইটা তো বলা বাহুল্য। মানে আমরা খুব ক্রেজি ছিলাম আসলে মিউজিকের জন্য আর কি, প্রচণ্ড। আচ্ছা, 90 দশকের কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি মনে পড়ে? স্মৃতি যদি বলেন, প্রথমেই বলবো যে আমরা যখন কনসার্ট করতাম, আমরা আর আমাদের প্র্যাকটিসে খুব ডেডিকেটেড। এবং আমরা এমন হয়েছে যে আমরা রোজার মাসেও আমরা প্র্যাকটিস করছি এরকম। এবং খুব যারা আমাদের সাথে আমার মেম্বারগুলো ছিল, যারা তারেক, তারপর আমাদের ভোকাল ছিল বামন ভাই, তারপরে উজ্জ্বল ছিল, ভাস্কর ছিল। ওইটা একটা তারুণ্যর। এবং মানে আমাদের সময়গুলো যে কীভাবে চলে যেত আমরা নিজেরও টের পারতাম না। 4 ঘন্টা 5 ঘন্টা প্র্যাকটিস করতাম আমরা। আচ্ছা, এবার আপনার একটি গান শুনতে চাই, কোন গানটি আমাদের শোনাবেন? আমি আমার ব্যান্ডের একটা গান করি। জি, আমাদের এই ব্যান্ডের এই গানটা এনামুল হক টিঙ্কু, ওর লেখা এবং সুর, এই আমার মনের বাগানে গানটা। আমি একটু চেষ্টা করতেছি। আমার মনের বাগানে কত ফুল ফুটেছিল, আজ সবই গেছে ঝরে, শুধু একটি গোলাপ রয়েছে, সে যে তুমি, যে আমার ভালোবাসা, সে যে তুমি, যে আমার সুখের আশা। আমার মনের বাগানে কত ফুল ফুটেছিল, আজ সবই গেছে ঝরে, শুধু একটি গোলাপ রয়েছে, সে যে তুমি, যে আমার ভালোবাসা, সে যে তুমি, যে আমার সুখের ছোঁয়া। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 90 দশকে ব্যান্ডের যে একটা চাহিদা ছিল কিংবা জনপ্রিয়তা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। তার পেছনে কারণ কি আছে বলে? কারণ আমি যেটা আমরা আসলে এখন ভার্চুয়াল আসলে চলছি আর কি, ভার্চুয়াল। 90-এর কারণ হলো 90 তখনকার ব্যান্ডের তো একটা জোয়ার ছিল তখন। আসলে তখন টিম ওয়ার্ক কাজ হতো। আমরা যখন কাজ করতাম, গান করতাম, একটা গানের পিছনে আলাদা টিউন করা হতো, সবাই মিলে সম্মিলিত একটা কাজ হতো। আর এখন আমি যেটা বলবো, মানে এখন গান বাজনা হয়ে গেছে মেশিন সং যেটাকে বলে। মানে একজন কম্পোজার, উনি কিবোর্ড বাজাচ্ছে, উনি সব কিছু করতেছে, আর টিম ওয়ার্কটা নেই। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন আপনি দেখেন মাইলসের অন্য ব্যান্ডের যে গানগুলো এখন এত হিট, ওই পুরোনো গান দিয়ে কিন্তু এখন চলছে, নতুন গান কিন্তু এখনও অনেক ভালো ভালো ব্যান্ড ফর্ম হচ্ছে, গান করতেছে। যেমন অনেক ব্যান্ডই এখন অনেক গান হিট করতেছে। তবে খুবই ইম্পর্টেন্ট হলো যে এখনকার ব্যান্ডের সব গান হচ্ছে না। আর
আমার মনে হয় একটু অস্থিরতাটা একটু বেশি আর কি আমাদের আচ্ছা। গান কম্পোজিশনের ক্ষেত্রে অনেক ধৈর্য। যেমন ধরেন যে কথা লিখতেছে, যে টিউন করতেছে, যে কম্পোজার যারা বাজাবে, সবাই মিলে যদি একটা সমন্বয় হয়, ডিফারেন্ট কিন্তু একটা কিছু হয়। এখন মনে করেন যে এখন প্রযুক্তির এমন একটা অবস্থা, আপনি ইচ্ছে করলেই টাকা দিয়ে আপনি বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন মিউজিক একদম রেডিমেড পাওয়া যায়। তা এখনকার ছেলেদের ভিতরে একটা জিনিস আমার খুব খুব খারাপ লাগে, আসলে শর্টকাট, খুব সব কিছুর ভিতরে একটা শর্টকাট। মানে আমি যেমন ধরেন, আমি নিজে কম্পোজার, আমি যখন স্টুডিও ওয়ার্ক শুরু করছি 2015 থেকে, আমি কিন্তু নিজে বেস গিটার বাজাচ্ছি, নিজে গিটার বাজাচ্ছি, কিবোর্ড বাজাচ্ছি, কিন্তু আমাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্লে করতেছে। কিন্তু আমাদের এখন যে কাজগুলো হচ্ছে কিবোর্ড বেস আর কর্ডিংয়ে আমাদের খুব খুব প্রবলেম, কর্ডিংয়ে খুব কাছে আমরা মানে খুব একটা ডেভেলপ করতে পারিনি। আমার যেটা মনে হয় সব কিছু মিলে মানে এই যে প্রযুক্তি, এইটাও একটা দায়ী। এটা তার মানে কি আমরা এগিয়ে চলবো না? হ্যাঁ, অবশ্যই এগিয়ে চলবো, কিন্তু টিম ওয়ার্কটা একটু কমে গেছে আমার যেটা মনে হয়। আচ্ছা, সেই ব্যান্ডের পর কিন্তু এখন আপনি সোলোতে এসেছেন, পরবর্তীতে জার্নিটা কেমন ছিল? পরবর্তী জার্নি কি, আমি যখন আমার এই পর্যন্ত দেশের বাইরেও যাওয়া হয়েছে, আমি যখন দেখলাম যে না, আমার মিউজিকটা আমি প্রফেশনালি আমি বিজি যখন হয়ে গেলাম, তখন ব্যান্ড ছেড়ে দিতে বাধ্য হলাম, কারণ সলো সঙ্গীতগুলো বেড়ে গেল। তখন ব্যান্ডের সাথে একটু ক্লাস, তখন আমি বললাম যে আমাকে লিভ দাও, আমি আমার সলো ক্যারিয়ার গড়তে চাই। সেখান থেকেই সলো ক্যারিয়ার গড়া, এবং এই মুহূর্তে যাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি, মুনতাকিম চৌধুরী নাইজ ভাই, ওনার আমি বিটিভিতে অ্যানালিস্টেড 2000, আচ্ছা, এবং 2002 থেকে কাজ করছি বিভিন্ন বাংলাদেশের স্বনামধন্য সব কম্পোজারের সাথে কাজ করা হয়েছে। এটা আমি বলবো যে আমার অনেকটা সৌভাগ্য। আর একটা কথা, আমি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বেতারে আমি একজন নিয়মিত গিটার বাদক। আচ্ছা, আপনি সেই সাথে ইভেন্টেও আছেন, হ্যাঁ, আমার একটা অর্গানাইজার ফার্ম আছে, সেটা 2010-এ করেছি। আমি দেশের বাইরে গিয়েছিলাম ইকেতে, ওখান থেকে এসে ফার্মটা করি। এটা প্রফেশনালি প্রায় 14 বছর ধরে ফার্মটা করতেছে। আমি অনেক বড় বড় কোম্পানির ইভেন্টগুলো, কালচারালটাই শুধু আমি করি, সাউন্ড, লাইট, এলইডি, আর্টিস্ট, এবং কিছু বড় বড় কোম্পানির যে ইভেন্টগুলো হয়, মিউজিক্যাল শোগুলো হয় ইয়ারলি, শীতের প্রধানই বেশি হয় পিকনিক, এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি আর কি। আচ্ছা, ইভেন্ট নিয়ে কাজ করার ইচ্ছেটা কিভাবে আসলো? এইটাই ইচ্ছে কি, যখন একজন গিটার বাদক যখন বিভিন্ন স্টেজে যায়, তখন প্রোগ্রাম শেষ করায়, অনেকেই তখন নাম্বার চায় যে আচ্ছা আপনাদের প্রোগ্রামটা ভালো হলো, কোন নাম্বার আছে তখন থেকে। আর আমাদের দেশে আসলে আমার একটা এই ইভেন্টের অর্গানের যখন করলাম, একটা মজার অভিজ্ঞতা আছে। সেটা আমি যখন রিনাউন্ড আর্টিস্টদের সাথে কন্ট্যাক্ট করতে যাই, আমি যখন কন্ট্যাক্ট সাইন করতে দিই, তখন হঠাৎ করে খুব সিনিয়র একজন, এইটা কী রে, এটা কী দিলি, এটা কি, কোথায় সাইন করবি, তুই আবার আমার ঘর বাড়ি লিখে নিচ্ছিস না? তো আমি না আপা, আমি যে একটা অফিসিয়াল ওয়ার্ক করতেছি, এই অফিসিয়াল ওয়ার্কের এইটা জাস্ট একটাই। তো এই জিনিসটা যে অন্যান্য দেশে যেমন মানে যত ইউজ টু আমাদের দেশের শিল্পীরা, তো এখন সব কিছু অনেক বড় বড় কোম্পানি হয়েছে, এখন খুব অর্গানাইজ এখন সব কিছু। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, তারপর আবার বাকি। আমি আজম খান আমাদের ব্যান্ডের গুরু, এবং আমাদের যখন গিটার শেখা হয় তখন ওনার গান দিয়ে শুরু। তা আমি আজম খানের আমাদের গুরুর একটা গান আমি শোনাবো। এই গানটা খুব ফেমাস, সারা রাত জেগে জেগে। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, আপনি কেন বোঝে না, তাই আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, আপনি কেন বোঝে না, তাই আসে না। আপনি কেন বোঝে না, তাই আসে না। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। Thank you. সুন্দর একটি গান শুনিয়েছেন, এবং আপনি গিটার তো অসাধারণ বাজান, এটা আর বলার বাহুল্য রাখে না। আচ্ছা, বর্তমানে আমি তো আপনি চেষ্টা করি, আসলে আমি বাজাতে পারি কিনা আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি যখন অনেকের প্লেইং দেখি, আমার মনে হয় যে আমি কিছুই বাজাতে পারি না। এটাই তো শিল্পীর বড় গুণ, আসলে যখনই তারা ভালো করেন তখনও মনে হয় যে আমি কিছুই জানি না। যেমন বাচ্চু ভাই একটা কথা বলছিলেন যে উনি অনেক বড় মাপের, উনি বলছিলেন যে আমি সাগরের পারে, একটা সাগরের পাশে শুধু
একটা বালিকোনা আমি খুঁজতেছি, আমি 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 কিছু পাই না। উনি আরও অনেক বড় মনের একজন মানুষ ছিলেন এবং আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। এত অল্প সময় উনি চলে গেলেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি। আমরা আসলে বাচ্চু ভাই যেখানে থাকবেন ভালো থাকবেন এই কামনা করছি। অবশ্যই। বর্তমানে কম্পোজিশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন, কোন কাজগুলো করা হয়েছে? এখন আমি রবীন্দ্রসঙ্গীতের কাজ করলাম বদ্রীনিসা ডালিয়া, উনি বাংলাদেশ টেলিভিশন একজন সিনিয়র আর্টিস্ট। আচ্ছা, ওনার দুইটা, আমারও পথ চলাতে আনন্দ আর আমারও পড়ানো চায়, দুইটা গানের কম্পোজিশন করলাম। ওনার মৌলিক দুইটা গান করেছি। তো কেমন হয়েছে কাজগুলো? কাজগুলো আসলে তো আমি নিজেরটা কি বলবো, এটা সামনে আসতেছে দর্শকদের। তবে আমার গানগুলো যাদেরকে শুনিয়েছি বললো যে, এবং সবচেয়ে মজার ঘটনা, আমি আমার এই পথ চা একজনকে শোনার পরে, উনি একজন ভোকাল, তো উনি বললো যে ভাইয়া এই গানটা ভালো হয়েছে, আমাকেও দুইটা গান করে দেন। তো আমি আমিনুর রশিদ নাহিদ নামে আরেকজন ভদ্রলোক, ওনার দুইটা গান, এখন 6টা গানের কম্পোজিশন নিয়ে আমি খুব ব্যস্ত আছি। আচ্ছা, 6টা গান। হ্যাঁ, আর কাভার সং আমি অনেক করেছি এর আগে। আমার ডাক্তার শম্পা, উনি দেশের বাইরে থেকে, ওগুলো তো আছেই আর কি। আচ্ছা, চেষ্টা করি আর কি। গিটার বাদক হিসেবে নতুন প্রজন্মদের মধ্যে কেমন দেখছেন, তারা কেমন করছে? নতুন প্রজন্ম অবশ্যই ভালো করছে। এটার ভিতরে যারা ডেডিকেটেড তাদের বলবো, আমার একটা ছোট নতুন প্রজন্মের ভিতরে অনেকেই ভালো বাজাচ্ছে, কিন্তু একটা টিপস খুব ইম্পর্টেন্ট, মানে গিটারটা আসলে কি, যারা গিটার বাদক হবে ধৈর্যটা খুব প্রয়োজন। এখন আমার যে মনে হয়, যেমন এখন ছেলে মেয়েদের ভিতরে ধৈর্যটা নাই, আর সবাই খুব মনে করে যে ইউটিউব দেখেই শেখা যায়, কিন্তু না, ইউটিউব দেখে কিন্তু ওইভাবে শেখা যাবে না। হাতে খড়ি একজন বেসিক একজন, সেটা স্কুল হোক বা কোনো টিচারের কাছে যদি ইন্ডিভিজুয়াল শিখতে পারে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার খুব সাজেশন, যারা গিটার শিখবে তারা যদি একটু ধৈর্য নিয়ে শিখতে পারে অনেক ভালো করবে, এবং অবশ্যই ফোকাসটা ধরে রাখতে হবে যে আমি কি করতে চাই। আসলে মানে গিটারটা আসলে অন্য ইনস্ট্রুমেন্ট থেকে একটু টাফ, মানে অনেকে কিন্তু এটা ফ্যাশনেবল হিসেবে মনে করছেন, কিন্তু আসলে বিষয়টি সেটা না। এটা বাই প্রফেশনালি বা সিরিয়াসলি নিয়ে কাজ করাটা উচিত। আর প্রফেশনে যারা আসবে তাদেরকে বলবো যে মানে সেভাবে শিখে আসতে হবে, খুব ইম্পর্টেন্ট। কারণ এখন একটা ছেলে সেরকম ভালো বাজাতে না পারলে, সেরকম ডেডিকেটেড হয়ে না আসলে, সে ইন্ডাস্ট্রিতে এসে টিকতে পারবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা, ভালো থাকবেন সব সময়। আপনাকেও ধন্যবাদ, এডিএন বাংলা ধন্যবাদ। চায়ের চুমুকের অনুষ্ঠান খুব ভালো লাগলো এখানে আসতে পেরে, আর এটিএন বাংলা আমার খুব পছন্দের একটা চ্যানেল। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।